So within 4 or 5 years, you can achieve a professional degree besides also graduation degree. সো ওই ইনফরমেশনটা আমি ওনার থেকে শুনি। সো তখনই বুঝতে পারি যে আসলে এসিসি এর ব্যাপারটা জানতে পারি। তো Yes. বাসায় তুমি এই এইচএসসি যেটা নামও বাংলাদেশে কেউ জানে, স্পেশালি আত্মীয় স্বজন তো জানেই না, না, না। তখন তারাও আকাশ থেকে পড়বে, বলবে ছেলে তো কি করছে, এটা কি করছে, মানে খুবই মানে বাসার ব্যাপারটা একটু কিরকম? কিভাবে? উনি ওনার কলিগদের মধ্যে অনেককেই জিজ্ঞেস করলো, তাদের থেকে নেগেটিভ ফিডব্যাক পেলো যে না এগুলি এই ধরনের এগুলি ডিপ্লোমা হুম। বা প্রফেশনাল ডিগ্রি না, লাইক দ্য আইসিএফ এর মতো। সেম নেগেটিভ ফিডব্যাক উনি আমাকেই দিলেন। ওয়েলকাম টু দি স্পেশাল সিরিজ অফ দি প্রফেশনালস। আমরা এই স্পেশাল সিরিজে হচ্ছে বাংলাদেশি ইয়াং এইচসিসিএ দের স্টোরিজ নিয়ে কথা বলি, তাদের গল্পগুলো আমরা শুনবো। আমি আবু মোহাম্মদ সায়েম, এফসিসিএ। আমার সাথে আজকে আছে আরেকজন ইয়াং এইচসিসিএ মেম্বার। তুমি কি এফসিসিএ হয়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কংগ্রাচুলেশনস অন Thank দ্যাট। you. শি ইজ এ ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। ও আমার স্টুডেন্ট ছিল, বাট এখনো অনেক বড় হয়ে গেছে। হি হ্যাপেন্স টু ওয়ার্ক ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি ইন ম্যানেজারিয়াল রোল। সো আমি বাকিটা তোমার উপরই ছেড়ে দিলাম। তুমি একটু তোমার ছোট্ট করে পরিচয় দাও, তোমার ছোটবেলা থেকে তোমার পড়াশোনা এইচএসসি পর্যন্ত তুমি কিভাবে এসছো এবং কোথায় পড়াশোনা করেছো, এবং তারপরে স্টোরিটা আমি তোমার সাথে এখান থেকে এগিয়ে নিব। থ্যাংক ইউ। ইটস আ নাইস ইন্ট্রো। আমি এত বড় হয়ে যাইনি। ইনফ্যাক্ট স্টিল ইউ আর মাই টিচার। আমি ব্যাক ইন 2007 when I have finished my HSC, তখন ইনসিডেন্টলি অর কোইনসিডেন্টলি আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। আচ্ছা, তুমি So, এইচএসসির আগে কোথায় পড়তে? আমি জাস্ট এইচএসসি এর আগে তোমার আমি schooling কোথায়? আমার স্কুলিংটি ছিল চিটাগং এ, নাসিরাত বয়েজ স্কুল। আচ্ছা আচ্ছা। এরপরে আই ডিড মাই এইচএসসি ফ্রম কমার্স কলেজ, গভর্নমেন্ট কমার্স কলেজ চট্টগ্রাম। তার মানে তোমার এইচএসসি পর্যন্ত বেড়ে ওঠা পড়াশোনা সবকিছুই বাংলা চিটাগং। মিডিয়ামে, সবই হচ্ছে চট্টগ্রামে, রাইট? ইয়েস। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে, হ্যাঁ, এরপরে তুমি বলছিলে এইচএসসির পরে হ্যাঁ, কি হয়েছে? তারপর এইচএসসি পরে আমি একটু ডিলেমাতে ছিলাম যে আসলে হুইচ ক্যারিয়ার পাথ আই নিড টু চুজ। কারণ তখন যেটা ছিল, সো ইউনিভার্সিটি এক্সাম প্রিপারেশন, সো ওই জিনিসটা নিয়ে একটু আমি ডিলেমা ছিলাম যে আমি ওয়েদার ট্রেডিশনাল রুটটা ফলো করব কিনা। সো ইনসিডেন্টলি অর কোইনসিডেন্টলি আমার এক নেইবার, উনি এখন মনে হয় পিএইচডি কমপ্লিটেড, বাট উনি সাডেনলি আমাকে একটা সাজেশন দিল। সো ওই সময় আসলে ওনার ওই ইনফরমেশনটা আমার অনেক কেরিয়ার শেপটা শুরুটা ওখান থেকেই হয়, ওই ইনফরমেশনের বেসিসে। সো উনি বললো যে দেখো, ইউ ক্যান গো ফর ইউনিভার্সিটি ডিগ্রি, অ্যান্ড অলসো বিসাইড যদি ইউনিভার্সিটিতে চান্স না পাও তাহলে নর্মাল ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন অপরচুনিটিও আছে। বাট আমি বলবো তুমি এই ট্রেডিশনাল রুটে না গিয়ে ইউ ক্যান ডু ডিফারেন্ট থিং। সো উইদিন 4 or 5 years ইউ ক্যান অ্যাচিভ প্রফেশনাল ডিগ্রি বিসাইডস অলসো গ্র্যাজুয়েশন ডিগ্রি। সো ওই ইনফরমেশনটা আমি ওনার থেকে শুনি। সো তখনই বুঝতে পারি যে আসলে এসিসি এর ব্যাপারটা জানতে পারি। উনি কি বলেছেন? কাজ এইচসিসিএ ওয়ার্ডটা তো একদমই অপরিচিত ছিল। সো তোমার কাছে যখন এইচসিসিএ বলেছে, এটা নিশ্চয়ই একটা খুব অপরিচিত ওয়ার্ড মনে হয়েছে। সো তখন তুমি আসলে ওনাকে জিজ্ঞেস করনি এটা কি? হ্যাঁ, আমি ডেফিনিটলি জিজ্ঞেস করেছি, বাট বিসাইডস আমি একটু নিজেও রিসার্চ করেছি যে আসলে ডিগ্রিটা কি, এটা কিভাবে কোয়ালিফিকেশনটাকে। তখনই আমি কিভাবে রিসার্চ করেছো? আমি একটু জাস্ট কিউরিয়াস ওকে, জানার জন্য। শিওর। একটা সো কারণ একটা তখনকার এখন যারা এইচএসসি পাস করবে, ওরা এক্সাক্টলি। যদি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চায়, আসলে কিভাবে করবে আচ্ছা, সেটা একটা তখন শেখার বিষয়। আমাদের আসলে ওরকম ট্যাক্স সেভি ছিলাম না। তারপরে আমি আই এম টকিং অ্যাবাউট দ্য ব্যাক ইন 2007-8। সো উনি যেটা বলল আমাকে বলার পরে আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম। সো চিটাগং এ ব্রিটিশ কাউন্সিলে ওখান থেকে একটু ডিটেইলস জানতে পারলাম। তারা কিছু ম্যাটেরিয়ালস দিয়েছিল। ওই ম্যাট্রিক্স গুলো আমি একটু রিসার্চ করলাম, দেন ওয়েবসাইটে একটু ব্রাউজ করলাম। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে আমাদের বাসায় হয়তো ওরকম ইন্টারনেট কানেকশনটা ছিল না। আমি তখনকার সময়ে ওই যে কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আইএসপি মানে আইএসপি, আমরা, হ্যাঁ, মানে আইএসপি ঠিক না, ওটাকে আমরা কি যেন বলতাম, ওই যে হ্যাঁ, মানে দোকানের মতো ছিল। দোকানের মতো করে, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি এটা আমি রিকল করতে সাইবার পারতেছি না। সাইবার ক্যাফে, সাইবার ক্যাফে, হ্যাঁ। সাইবার ক্যাফে, রাইট। সো ওখানে গেলাম, তারপর ওই ওয়েবসাইটে দেখলাম যে ইনফরমেশন গুলি নিলাম। সো আই ওয়াজ কিউরিয়াস, মানে আমার ওয়েবসাইটে ইনফরমেশন গুলি দেখে এত রোবাস্ট মনে হয়েছে যে এটা আসলে মানে প্রতিবারে আমি যখন ওই ওয়েবসাইটেই
লগ ইন করছিলাম, ডিফারেন্ট কিছু কিছু তথ্য পাচ্ছিলাম এবং এটা আমার কাছে একঘেয়েমি লাগেনি যে একই জিনিস বারবার দেখতেছিলাম ওরকম না। সো এখানে লটস অফ ইনফরমেশন মানে ছিল। এইচসিসি এর ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার, ফিচার্স ডিফারেন্ট গুলি ডিফারেন্ট যখনই তুমি এক্সাক্টলি ব্রাউজ করতে ডিফারেন্ট 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 ফিচার ডিফারেন্ট পাচ্ছ। ফিচার গুলো আসতেছিল। তো আমি এগুলো নিয়ে উনার সাথে কথা বলতেছিলাম। তবে আমার বাসা থেকে আ হ্যাঁ, এটা আমার খুব সুন্দর একটা জায়গা। এখানেই আমি আসছিলাম যে তুমি না হয় পড়ে বললা না অনেক ভালো, এটা ক্যারিয়ারে ভালো হবে। বাট বাংলাদেশে কেউ এটার নাম জানে না। না সো এক্সাক্টলি তাহলে নেক্সট স্টেপ হচ্ছে মানে বাবা-মার তো আসলে এই জিনিসটা বোঝানো অনেক ডিফিকাল্ট। তো ইয়েস। বাসায় তুমি এই এইচসিসি যেটার নামও বাংলাদেশে কেউ জানে না। স্পেশালি আত্মীয়স্বজন তো জানেই না। না, না। তো জি, ট্রু। এটা তো একটা বিশাল ব্যাপার যে বাবা-মাকে কনভিন্স করা। দেন বাবা-মা আবার যখন আত্মীয়স্বজনের সাথে আলাপ করতে যাবে, তখন তারাও আকাশ থেকে পড়বে। বলবে, "ছেলে তো কি করছে? এটা কি করছে?" মানে খুবই মানে বাসার ব্যাপারটা একটু কিভাবে? এক্সাক্টলি। সো আ আমি যখন বাসায় এই জিনিসটা শেয়ার করলাম, তারা তো এই জিনিসটা বুঝে না। বাট লাকিলি আমার বাবা আ অ্যাকাউন্টিং প্রফেশনেই ছিলেন। আচ্ছা। বাট উনি সিএ কমপ্লিট করতে পারেননি। আ সো উনি যদিও এসিসি সম্বন্ধে এত মানে ওয়াকিবহাল ছিলেন না। কিন্তু উনি কিছুটা বুঝছেন। বাট উনি সেই ট্র্যাডিশনালি ভাবে বলে যে, "এটা তো আসলে লোকাল সিএ না। হুম। তুমি এটা কেন পড়বা? এখানে কোথায় পড়া হয়? এই জিনিসের কোনো ভিজিবিলিটি নাই।" সো এই কোয়েশ্চেন গুলো উনি রেগুলার আমাকেই আচ্ছা এখানে চ্যালেঞ্জটা একটু ছুড়ে স্টপ দিতেন। করি। সো হ্যাঁ, ওইখান থেকে এখন তুমি আসলে কই আছো? আমি কিন্তু এটা জিজ্ঞেস করি নাই। সো তুমি বলো এখন আসলে তুমি কোথায় কি করছো? আচ্ছা, কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আ ইউনিলিভার। ইয়া। আচ্ছা। সো ওখানে আমি কাস্টমার ডেভেলপমেন্ট ফাইন্যান্স এ আছি। সো আই এম লুকিং আফটার দ্য কাস্টমার প্রফিটেবিলিটি। আমি আ জাস্ট কিছুদিন আগেই রোলটা চেঞ্জ করেছি। প্রায়র টু দ্যাট I was in Unilever as a tax professional. So I served 5 years. So looking after the Bangladesh operation of Unilever, the tax function টা। তার মানে ইউনিলিভার ইজ ওয়ান অফ দি লার্জেস্ট মাল্টিন্যাশনালস ইন এফএমসিজি এন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তার মানে তুমি এখন ইউনিলিভার একজন ম্যানেজার, রাইট? এবং জি, ৫ বছর জি। ধরে কাজ করছো। তার মানে যেখানে তোমার বাবার ওই কথাগুলা তো সেখান থেকে এখানে। সো রিফ্লেক্টিং ব্যাক তোমার আব্বু কি বলে এখন? সো এখন এটা লাকিলি আমি উনারা বেঁচে আছেন। উনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে কনভারসেশন হয়। তখন তারা বলে যে, "না, whatever that you have decided it's a wise decision." সেটা তো এখন তারা দেখতেই পাচ্ছে। সো আমি ও একটু ব্যাকে যাই হ্যাঁ, যে ওই যখন সময় তুমি কিভাবে হ্যাঁ, সো কনভিন্সিং এর কনভিন্সিং স্ট্রাগলটা? হ্যাঁ, এটা ছিল। সো আব্বা কখনো এটা এগ্রি করেনি 100% বলব না, বাট হি ওয়াজ ইন এ ডিলেমা যে আসলে ছেলে যে এই সিদ্ধান্তটা নিচ্ছে এটা কিরকম? উনি আ উনার কলিগদের মধ্যে অনেককেই জিজ্ঞেস করলো, তাদের থেকে নেগেটিভ ফিডব্যাক পেল যে না এগুলি আ এই ধরনের এগুলি ডিপ্লোমা হুম। বা প্রফেশনাল ডিগ্রি না, লাইক দ্যা আইসিএব এর মতো। সেম নেগেটিভ ফিডব্যাক উনি আমাকেই দিলেন যে, "দেখো আমি অনেকের সাথে কথা বলেছি।" সো তারপরও আমি ডিটারমাইন্ড ছিলাম একটা জায়গায় যে ঠিক আছে, উনি হয়তো এখন বুঝছেন না। আমি হয়তো যারা এটা পড়তেছেন বা পড়ছেন বা এখন স্টাডিতে আছে তাদের সাথে হয়তো বাবার একটু পরিচিত করায় দিলে বা উনাকে আমি ব্রিটিশ কাউন্সিলে নিয়ে গেছিলাম। আচ্ছা। সো ইনফেক্ট ওখানে গিয়ে উনারা এটা জিনিসটা জানলেন। সো আমার এই ক্ষেত্রে একটা আ আমি বলব আমি লাকি সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে প্রেশারাইজ করা হয়নি যে ইউ হ্যাভ টু চুজ দিস ওয়ে। আ যেমন যেটা আমার বড় ভাই এবং আমার বোনের প্রতি করা হয়েছিল তাদেরকে তাদের একটা রেস্ট্রিক্টেড ক্যারিয়ার মধ্যে যেতে হয়েছিল। যে কাউকে বলা হয়েছিল তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রফেশন চুজ করতে হবে। যেহেতু একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশন এ ছিল, আরেকজনকে বলা হয়েছিল ডাক্তার প্রফেশনে। আচ্ছা। সো তুমি সো বেঁচে গেছো। এই ২ টা তো কভার্ড। এখন এক্সাক্টলি। নতুন সো করে আমিও যেটা আবার বলছো। ডিফারেন্টলি ওই সিএ প্রফেশনে আসছি। সো এই হুম। জায়গাটা ওদের কাছে এটা ম্যাচ হয়ে গেল আরকি। যদিও আমার উপর তেমন প্রেশার ছিল না। সো পরে ওই ভাইয়াই আমার মাকে বুঝালো, আমার আচ্ছা। বাবাকেও বুঝালো। এবং ওই ভাইয়ার একটা ইনফ্লুয়েন্স ছিল আমাদের ফ্যামিলিতে। কেন হি ইজ ডুইং আ আ অ্যান্ড অন দ্যাট টাইম উনি এমবিএ করতেছিলেন চিটাং ইউনিভার্সিটিতে এবং ট্রাইং ফর টু মুভ অ্যাব্রোড। সো আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে মনে হয় স্কলারশিপ পেয়েছিলেন তখন। সো উনার সাজেশন, থটস এগুলি একটু ইনফ্লুয়েন্স করতো আমাদের বাসায় ডিসিশন গুলিতে। যেহেতু উনি ভালো পড়াশোনা করছেন, হার্ড ওয়ার্কিং করতেছেন। সো ওই জায়গাটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। ওই ভাইয়া বুঝাতে মানে ক্যাপেবল ছিল যে আমার বাসায় যে না ইটস এ গুড ডিসিশন এবং এক্ষেত্রে তার ক্যারিয়ারটা অনেক দ্রুত প্রোগ্রেস হবে রেদার দ্যান দ্য ট্র্যাডিশনাল রুট। সো ওই জায়গাটা থেকে আমার আব্বু বলছে, "ঠিক আছে, তুমি অ্যাডমিশন নাও। বাট আমি ২-৩ ইয়ার্স পরে I will re-evaluate." আচ্ছা। সো তখন তার উনি মানে একটা তোমাকে একটা কন্ডিশনাল রাজি যে কন্ডিশনাল হ্যাঁ। এ ছিল।
হ্যাঁ। এবং এরপরেই যে জার্নিটা আমার শুরু হয় এটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল ইন এ হ্যাঁ, সেন্স। আমি having said about challenges, so ১ম যখন ACCA তে আসে সবার স্টোরি, সবার গল্প আলাদা। ইয়েস। সবার challenges গুলো আলাদা। তোমারটা আমি একটু ইউনিকলি যে তুমি যদি ৩ টা চ্যালেঞ্জ বলো যে সবচেয়ে বেশি পেইন কোন ৩ টা জিনিস দিয়েছে এবং how did you overcome those ACCA পড়ার আচ্ছা, শুরুতে? আমি ৩ টাকে যদি কি 3 চ্যালেঞ্জেস বলি, এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল আ প্রবলেমটা একটু বেশি ছিল। সো ফাইন্যান্সিয়াল সলভেন্সি। সো আমার যেই ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি বা যেভাবে গ্রুমিং আপ হয়েছি, ওখানে আসলে উই ইউজড টু নো যে আমাদেরকে পাবলিকেই পড়াশোনা করতে হবে। সো পাবলিক ইউনিভার্সিটি ওয়াজ দ্য চয়েস। প্রাইভেট আমরা কখনো চিন্তাই করতে পারতাম না। সো এই ধরনের ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন ছিল। বিসাইডস আরেকটা যেটা ছিল, I need to build up my career first due to my আচ্ছা। father. সো আমার বাবার রিটায়ারমেন্ট এজটাও তখন চলে আসতেছিল। সো উনার হয়তো 4 to 5 ইয়ার্স ছিল। মানে যখন আমি এইচএসসি তারও অ্যানাদার 5 ইয়ার্স এর পরে হয়তো উনি রিটায়ারমেন্টে চলে যেত। সো ওই সময়ে আমাকে খুব ডিসিশন গুলো খুব ভেবে চিন্তেই নিতে হচ্ছিল। সো এই ২ টা ওভারকাম আমি কিভাবে ফেস করেছি তার মধ্যে আমি একটা প্রফেশনে আসছি ACCA তে, যেটা অনেকের কাছে জানাশোনা ছিল না। একদমই না। হ্যাঁ। একদমই ছিল আচ্ছা, না। বাই দ্য ওয়ে এখান থেকে তোমার আত্মীয়স্বজন শুনে কি বলতো? যে আ তুমি যখন তারা ACCA এটা পড়েছো সিম্পলি নেগলেক্টই করল যে এটা ডিপ্লোমা বা এটা তারা বুঝে না যে কিছু হবে কি হবে না। এটা নিয়ে তাদের আসলে তেমন একটা ইন্টারেস্টও ছিল না। আচ্ছা, আচ্ছা। সো তারা এটা নিয়ে জানতই না। পরবর্তীতে তো তোমাকে যখন একটা ধর বিয়ে বাড়িতে গেলা, যখন জিজ্ঞেস করতো যে তুমি কি পড়ো? তখন তুমি যখন কি বলতা তুমি? আচ্ছা, অ্যান্ড ওইটার রিঅ্যাকশন কি আচ্ছা, থাকতো? তখন আম আমি তাদেরকে বোঝানোর ট্রাই করতাম আমি প্রফেশনাল ডিগ্রি পড়তেছি লাইক সিএ। সো আচ্ছা, ওইটা আমার জন্য কনভিনিয়েন্ট ছিল মেসেজটা ল্যান্ড করার জন্য। আচ্ছা যে সো আমি কিন্তু আমি যদি ডিরেক্টলি বলতাম এসিসিএ, হ্যাঁ, তারা এটা বুঝতে চাইতো এটা কি? আ আচ্ছা। সো ওই মেসেজটা কনভে করতাম যেটা মানুষ যেটা জানে রেগুলারলি যে সিএ প্রফেশনটা তো অনেক আগে থেকেই হ্যাঁ, হ্যাঁ, যেত। বুঝতে পারছি। সো ওভাবে ল্যান্ড করতাম। সো যে চ্যালেঞ্জের কথাটা বলতেছিলাম, সো আমি সিএটি দিয়েই শুরু করি আফটার এইচএসসি। সো ইনিশিয়ালি আ একটা ইনস্টিটিউটে অ্যাডমিশনও নিই। আ ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার পর ১ম ৩-৪ টা পেপার আমরা কম্পিউটার বেস এক্সাম দিই, এগুলি পাসও করি। আ যখন পেপার বেস এক্সামটা শুরু হলো, তখন আ মনে হয় ব্যাক ইন 2008, হ্যাঁ? সো তখন এক্সাম ফি গুলি এখনকার তুলনায় তো ডেফিনিটলি অনেক কম ছিল। বাট অন দ্যাট টাইম আমার জন্য এটা অনেক বেশি ছিল। সো ম্যানেজিং দ্যা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস ফর এক্সাম। সো এটা একটা ডিফিকাল্টিস ছিল। সো দেখা যাচ্ছে তখন আমাকে ডিসাইড করতে হচ্ছে I need to চুজ ফর টিউশন। হুম, আ তখন যারা এইচএসসি বা কলেজে আছে তাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আমি পড়াতাম। সো আমি তখন প্ল্যান করলাম যে ঠিক আছে আমি অ্যাকাউন্টিংটাও পড়াই। এটা আমার আ লোকাল সরি এইচএসসি ব্যাকগ্রাউন্ডে যারা অ্যাকাউন্টিং পড়ে আরকি। সো ওইটার পাশাপাশি আমি এসিসি এটা কন্টিনিউ করি। এদিক দিয়ে টিউশন করাই। সো ওখান থেকে একটা হ্যান্ডসাম মানি যদি আসে তার সেটা আমার মানে এটা এক্সাম তো ফিটা। ইন্সপায়ারিং। তার মানে হুম, তুমি এইচএসসির পরপরই টিউশন করে হুম, হুম। এইচএসসি এর মতো একটা ব্রিটিশ পাউন্ডে পেমেন্ট করেছো। ইয়া, তার ইয়া মানে ইটস কাইন্ড কোয়াইট অফ। ইন্সপায়ারিং। হ্যাঁ। ইয়া। সো আ আমি আবার যেহেতু এখানে একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে। এখানে যেহেতু আমরা প্রাইভেটলি পরীক্ষাগুলি দিচ্ছি। হুম, সো প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা আমরা বলি যে ইনস্টিটিউশন আন্ডারে ছিলাম না। আমি ১ম এই যে বললাম যে ইনস্টিটিউশনে ছিলাম। বাট দ্যাট ওয়াজ টু কস্টলি ফর মি। লেটার ডিসাইডেড যে সেলফ আ হুম। মানি এটাকে কি বলে? মানে সে সেলফ মানে লার্নিং, হ্যাঁ, সেলফ লার্নিং এ সেলফ আমি স্টাডি সেলফ মোডে। স্টাডি মোড এ চলে গেছিলাম। তখন মনে হলো যে না আমি যদি টাকা যদি জিনিসটা বেশি ফোকাস করে ফেলি, আমি হয়তো টিউশন করাতে পারতাম বা ৪ জনের জায়গায় ৫ জন করাতে পারতাম। কিন্তু আমি একটা জিনিস ঠিক রাখছি যে আমার এক্সাম ফি কভার করার জন্য যেতটুকু দরকার I will fix with that. তার এটার মানে তুমি ওই ব্যাপারে ডিসিপ্লিন ছিলা যে আমি টিউশনি করতে গিয়ে আবার এমন বেশি করে না ফেলি হ্যাঁ, যাতে এক্সাক্টলি। আমার সো আমি পড়াশোনা ডিস্ট্রাক্ট এফেক্টেড না করে। হয়ে রাইট। যাই। সো ওইটা আমার ফোকাস ছিল। সো এভাবে ভালোই চলছিল। সো আফটার ফিনিশিং মাই সিএটি তখন চিটং এ তখন ওরকম ইনস্টিটিউশন বলতে যারা পার্ট 1 বা পার্ট 2 পড়াবে এই ধরনের কোন সাপোর্ট ছিল না। বাট যাদের কথা শুনতেছিলাম তারা সবাই ঢাকায় থাকে। সো ওই সময় আমি একটা সিদ্ধান্ত নিই যে আমাকে ঢাকায় মুভ করতে হবে। বাট এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল বাসায় কনভিন্স করানো। সো আমি ডেফিনিটলি তাদেরকে সত্য কথা বলিনি। মিথ্যা কথাই বলছি যে আমাকে ঢাকায় যেতে হবে। সো ঢাকায় কেন যেতে হবে? যে আমি ওখানে পড়াবো। আ আচ্ছা। ওদেরকে যদি বলতাম যে আমি পড়তে যাবো, তারা হয়তো এটা কনফিডেন্ট পেত না।
এই জন্য আচ্ছা। বলছি যে আমাকে পড়াতে হবে, তার ঢাকায় মানে আমি ওই অল্প অপরচুনিটি পেয়েছি। বয়সেই তুমি এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছো যে আহ, বাসায় বলবা যে তুমি পড়াতে যাচ্ছ রাদার আহ, দেন আসলে তুমি পড়তে পড়তে যাচ্ছ। যাচ্ছি। ওয়াও! সো তো ঢাকায় আমি আবার ঢাকায় আসার আগে 6 মান্থের একটা শর্ট টার্ম প্ল্যান হুম। করেছিলাম যে আমার 6 মান্থ যদি লিভিং কস্টটা বিয়ার করতে হয়, হাউ মাচ ইট উইল বি। সো অ্যারাউন্ড 40,000 বা 50,000 যেটা আমি টিউশন করে এক্সাম ফির পাশাপাশি আ কিছুটা সেভিং করে রেখেছিলাম। সো যেন আমার ইনিশিয়াল 6 মান্থ ফেজিংটা খুবই স্মুথ হয়। তারপর ঢাকায় আসলাম। ঢাকায় এসে খোঁজখবর নিলাম। দেখলাম যে একনেভিনের সাথে একটা অডিট ফার্মের সাথে এমট্রাস এর একটা কোলাবোরেশন আছে। তখন why I choose এমট্রাস? তখন আমার কাছে একটা জিনিস ডিসিশন মনে হইছে যদি আমি এমট্রাস এ পড়ি, তো হোয়াটএভার এমপ্লাস দেয়ার হচ্ছে গিয়ে মানে একটা এইচএসসি এর টিউশন টিউশন প্রোভাইডার। প্রোভাইডার। আচ্ছা। আ সো ওখানেই মনে হয় আপনাদের সাথে হ্যাঁ, আমি পরিচয়। তখন ওখানকার আপনি মনে ফ্যাকাল্টি হয় ইউকে ছিলাম। থেকে হ্যাঁ। তখন ব্যাক আমি তখন করলেন। ইউকে তে এসে ওখানে আমার ফার্স্ট সো ইয়ার আমি ছিল। হ্যাঁ। তখন এমট্রাস চুজ করার ইনফরমেশন নিয়েছি এভাবে মানে বাইরে থেকে খুব একটা শোনা যাচ্ছিল না এমট্রাস কিভাবে হুম, পড়ায় বা এরকম। সো আপনাদের ব্রোশার গুলি দেখেছিলাম কারা ক্লাস নিবে। দ্যাট ওয়াজ ভেরি কনভিনসিং ফর মি। আ নাজিম ভাই ছিলেন উনি মনে হয় হুম। এখন কানাডায় আছেন। কানাডা থেকে এখন ইউএসএ তে আছে। আচ্ছা এখন ইউএসএ তে আছে। সো আচ্ছা। উনাদের আম আ বাইরে থেকে পড়াশোনা করে আসছেন। তারা একটা ভালো টিউশন হুম, প্রোভাইড করতে পারবে। এইটা একটা আ হুম, ডিসিশন নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছিল। আরেকটা জিনিস যেটা ছিল যদি আমি এমট্রাস এ পড়ি, I will get the opportunity to work in academy. সো ওই কনটেক্সট থেকে ঢাকায় এসে আমি এমটাস এ জয়েন করি। I took F8 and F9. হুম। F9 মেবি আপনিই পড়াইছিলেন। হ্যাঁ, হ্যাঁ, F8 আসলে। আদনান ভাই উনিও হ্যাঁ, মনে হয় এখন কানাডায় আছেন। কারণ হি হ্যাপেন্স টু বি মাই ফ্রেন্ড। হ্যাঁ, ও কানাডাতে। আমরা দুজন আবার এইচএসসি ইংল্যান্ডে একসাথে করেছি। ওকে। হ্যাঁ, হ্যাঁ। সো ওই জার্নিটা যখন আমার ৬ মাস চলে যায়, মানে এই ইন দ্যা মিন টাইম যে 6 মান্থ এর মধ্যে আমি এখানে এমটাসে জয়েন করলাম, হুম, হুম, হুম। পড়াশোনা শুরু করলাম। তারপর আস্তে বাসায় এগুলি বলা শুরু করলাম যেন আচ্ছা, শকিং না হয় আরকি। আচ্ছা। সো আস্তে আ মানে ইনিশিয়ালি You তাদেরকে demonstrated আমি বলব যে মানে হিউজ লেভেল অফ ম্যাচুরিটি গিভেন ইওর এইজ ওখানে যে তুমি যেভাবে প্ল্যান করে ঢাকায় এসে নিজে পড়ে কিছুটা পাশ করার পরে বাসায় তুমি ম্যানেজ এটা করেছো। আমার করতে হইছে ইনফেক্ট। আচ্ছা, রাইট, আসলে হয়তো আমি জানি না। আ ফ্যামিলির প্রেশারে হয়তো একটু বেশি ম্যাচিউরড হয়ে গেলাম আরকি। রাইট। না, ইটস রিয়ালি অ্যাপ্রিশিয়েটেড। সো বাসায় আস্তে বলা শুরু করলাম যে, "দেখো এখানে অপরচুনিটি আছে। আমি বাকি কোর্স গুলো এখানে শেষ করতে চাই।" এভাবে করে আমার F6, F8 দিয়ে মানে F6, F8, F9 আচ্ছা, যারা টোটালি। জানে না তাদের জন্য এই পেপার গুলো হচ্ছে আমাদের এইচএসসি এর ৩ টা লেভেল আছে। তার মধ্যে স্কিলস লেভেল হচ্ছে মিডল এর লেভেলটা ওইটার পেপার গুলো। আচ্ছা। হ্যাঁ। সো তখন আস্তে মানে আমি হুম। টিউশন নেওয়া শুরু করলাম F8 এবং F9 এ আমি মনে হয় 1 চান্সেই পাস করলাম। আ ইউ কংগ্রাচুলেট মি হ্যাঁ, এট 'কজ দ্যাট ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, মানে এট এক দ্যাট টাইম। চান্সে এগুলো পাস করা বাট ইউ ডিড ইট। সো আই হ্যাড টু কংগ্রাচুলেট ইউ। সো তখন ৩ টে পেপার পাস করার পর I got a call from হানিফ ভাই। উনিও মনে হয় এখন আ হি ইজ মেবি ইন ইউকে, কাতার, কাতার টু ইউকে কাতার মুভ টু ইউকে করছেন। মানে হ্যাঁ। হ্যাঁ। সো উনি আমাকে একদিন বলল যে, "দেখো আমি জয়েন করছি। এসিসিএ মেম্বার।" উনি তখন ইউকে থেকেই আসছিলেন। "তুমি কি কাজ করতে চাও?" তখন আমি উইথআউট এনি হেজিটেশন যে অনেকে হয়তো চিন্তা করে যে, "I have completed 3 papers, still few papers left. Should I move to any audit firm or ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে হবে? তখন ওয়ার্ক হুম, হুম, স্টাডি ২ হুম। টা কিভাবে ব্যালেন্স করব?" আমি কিন্তু এই সিদ্ধান্তটা নেয়ার জন্য তখন কোনো তোমার বয়স কত ছিল? আ 19 মানে ১৯ বছরের 2020 20 তাহলে 20 ইয়ার ওল্ড একজন। ইয়া সো হি ওয়াজ থিংকিং যে আমি একটা ফুল টাইম জবে জয়েন করে হুম। আমি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্সির মতো একটা চ্যালেঞ্জিং পড়াশোনা প্যারালালি করব। আমি এই ডিসিশনের একটা লজিক আমার কাছে ছিল যে কেন আমি এই ডিসিশনটা চুজ করেছি। সো উইথআউট এনি হেজিটেশন কারো সাথে কথা না বলে। তখন আমি অনেকের সাথে হয়তো যে অ্যাডভাইসটা পাইছি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন। হুম। আপনি ইনফরমেশন নিতে গেলে ডিফারেন্ট পিপল উইল গিভ ইউ দ্য ডিফারেন্ট অ্যাজাম্পশন অর ইনফরমেশন। বাট এট দ্য এন্ড ইউ হ্যাভ টু এবং টেক দ্যাট যে তার পার্সপেক্টিভ থেকে দিবে থেকে কজ আসে। তোমার সার্কামস্টেন্সেস ইস ভেরি ডিফারেন্ট হতে পারে। সো এক্সাক্টলি। আমরা সবার যেমন অ্যাডভাইস তোমার এসএসসি জন্য তে পড়লাম ডিসিশন ট্রি। সো হ্যাঁ, ডিসিশন ট্রিটা আমি কখন নিব? আমি হয়তো তখন পারফরম্যান্স ম্যানেজমেন্ট করি নাই। বাট আমি যেটা বেসিক ফলো করলাম যার জায়গা থেকে পার্সপেক্টিভ থেকে তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন টা ডিফারেন্ট এবং তাদের ক্যারিয়ারের আশাটা এবং গ্রো করাটা ডিফারেন্ট। সো তাদের তাদের জায়গা থেকে তাদের তারা গোল সাজেশন গুলো দিবে। ডিফারেন্ট। যেমন অনেকে এইচএসসি এ পড়তে আসে খুব তাড়াতাড়ি বিদেশে পড়তে মানে এক্সাক্টলি, আন্ডারগ্রেড করে বিদেশে পড়তে চলে যাওয়া এক্সাক্টলি, যায়। অথবা মাইগ্রেট করে চলে যাওয়া যায়। সেইটার অবজেক্টিভ নিয়ে আসে। কেউ আসে মাল্টিন্যাশনাল এ ঢোকার জন্য। এক্সাক্টলি। কেউ আসে হচ্ছে গিয়ে দেখি না এটা কেমন। কেমন? সো মানে একেকজন একেক ভাবে বাট একেকজন। সো হ্যাঁ, পারপাস টা হ্যাঁ, মানে হয়তো লাইফের একটা স্টেজে এটা চেঞ্জ হয়। তো তখন আমি যে সিদ্ধান্তটা নিলাম আচ্ছা এট দ্য এন্ড এ আই হ্যাভ টু ইফ আই ওয়ান্ট টু বিকাম এ মেম্বার
and to gain 3 years Of practical work experience. experience, right? সো আমি কখন শেষ করব, যদি এর মধ্যে শেষ করতে না পারি তখন একটা ডিলেমা। সো আফটার 3 ইয়ার্স পরে আমার কি হবে এই ধরনের কনফিউশন থেকে আমি না গিয়ে আমি চিন্তা করলাম যে আমি যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা প্যারালালি চালাই, সো এট লিস্ট আমার এক্সপেরিয়েন্সটাও কাউন্ট হবে। সো আমার 2-3 পেপারস কমপ্লিট হয়েছে। এর মধ্যে যদি আমি বাকি পেপারস গুলিও কমপ্লিট করতে পারি, তাহলে আ আমি একটা ভালো মানে একই পজিশনে সাথে যেতে তোমার পারব। পড়াশোনাটাও শেষ হলো এবং একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স এড হলো যেটা এক্সাক্টলি, তোমাকে হয়তো ফার্দার ক্যারিয়ারে মুভ করতে হেল্প করবে, রাইট? এক্সাক্টলি। আচ্ছা, আচ্ছা। সো এটা আমাকে খুব ইন্সপায়ার করে। আই লাভ দিস আ রাইট। সো আ সো সো আমি এখন একটু জাস্ট শিফট করব যে হ্যাঁ, হুম। তুমি কেপিএমজি তে ইউ প্রুভড ইয়োরসেলফ, ইউ হ্যাড গুড এক্সপোজার। তারপরে বাংলাদেশের ওয়ান অফ দি লার্জেস্ট এফএমসিজি কোম্পানিতে আসার স্টোরিটা কি? মানে ইউনিলিভারে কিভাবে? ওয়েল ইস ব্যাক ইন 2018 আমি তখন মনে করলাম যে I need to switch my job from farm to industry. সো সেটাও আমি অপরচুনিটি পাইছি KPMG তে আমার থাকার কারণে দেখা যাচ্ছে মাল্টিপল অডিট ক্লায়েন্ট ছিল। সেখানে ইউনিলিভার একটা ছিল, বিএটি ছিল। সো ওখানে আমার এক্সপোজারটা ছিল ট্যাক্স প্রভিশনটা রিভিউ করা। রাইট। সো ওদের ট্যাক্স প্রভিশনটা রিভিউ করা। সো আই আন্ডারস্ট্যান্ড হাউ দে আর প্রিপেয়ারিং দ্য ট্যাক্স রিটার্ন, হোয়াট ইস দ্য রিলেটেড লস অ্যান্ড রেগুলেশন ইম্প্যাক্টেড ইনটু ইউনিলিভার বিজনেস। সো ওটা নিয়ে আমার একটু আইডিয়া ছিল। সো অন এ সাডেন ডে আমি আমারই এক কলিগ যিনি KPMG তে ছিলেন ওখানে আবার ট্যাক্সে মুভ করেছে। রাইট। সো উনি এইটা তোমার কি মনে হয় এটা একটা বিউটি প্রফেশনাল এডুকেশনে? ডেফিনিটলি, হ্যাঁ, যে ডেফিনিটলি, তুমি একটা স্টুডেন্ট লাইফে যে এক্সপোজার গুলা পাও সেখান থেকে তোমার একটা প্রফেশনাল নেটওয়ার্ক ডেফিনিটলি, প্রিপেয়ার হয়ে যায়। যে এক্সাক্টলি, নেটওয়ার্কের থ্রুতে তুমি আবার বেটার জবে সুইচ করতে পারো। এক্সাক্টলি। এক্ষেত্রে আই এম গ্রেটফুল উইথ মাই ফার্ম। যেটা শিখেছি এবং তাদের মাধ্যমে যে ক্যারিয়ার প্রোগ্রেশন আমি এখন যে জায়গায় আছি, ডেফিনিটলি এটা আমার ডেডিকেশন প্লাস ফার্মের কন্ট্রিবিউশন ২ টার ব্লেন্ডেড এক্সপেরিয়েন্স। আচ্ছা ভাই। সো এক্ষেত্রে আমি বলব যে আমি যখন KPMG তে ছিলাম যে ভাইয়া ওখানে ইউনিলিভারে জয়েন করছেন। উনি আফটার 2 ইয়ার্স এর পর রোল চেঞ্জ করবে। উনি আমাকেই কল দিয়েছেন যে, "তুমি আসতে চাও কিনা? দেন আই ক্যান ফরওয়ার্ড ইউর সিভি। বাট আচ্ছা। ইউ হ্যাভ টু ফাইট ইন দ্য ইন্টারভিউ বোর্ড।" দ্যাটস ফাইন। এট হ্যাঁ, লিস্ট আমি তো জানতে পারলাম। সো এইভাবেই কিন্তু উনি আমাকে নেটওয়ার্কটা হ্যাঁ, বিল্ড সো হয়ে যাচ্ছে। আমাকে ইনফর্ম করল। সো আমার মনে আছে 5 উই আর দ্য 5 আম প্রফেশনালস তখন ইন্টারভিউ। এপ্লাইড। আচ্ছা, সো আচ্ছা। এপ্লাইড ফর দি জব। দ্যাট ওয়াজ ব্যাক ইন তার মধ্যে 2018. এইচসিসিএ কয়জন ছিল? আমি একাই একাই ছিলাম। এইচসিসিএ ছিল। And you got the job. So that tells So a lot luckily about I হ্যাঁ। got this job by the grace of হুম। Almighty definitely. So আ এখানে যদি আমি একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে হুম। যাই, যারা শুনছেন আম তাদের সাথে যে মাল্টিন্যাশনাল ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? First of all, you have to be confident about what you knows about your skills. For example, আমি যখন এপ্লাই করছি আমি ট্যাক্স ম্যানেজার রোলে এপ্লাই করেছি। So they don't bother about your technical skills. They bother about how can you landing the message properly to them. ওই 20 to 30 মিনিটস এর মধ্যে কিন্তু একটা মানুষ কিন্তু আমাকে জাজ করছেন। রাইট। সো সে আমাকে কিন্তু আগে জানেন না। আমাকে আগে চিনেন না। বা আমার ফার্মের কেউ ছিলেন কিন্তু আমার সাথে ডিরেক্টলি কাজ করেনি। সো 30 মিনিটস এর মধ্যে কিন্তু উনি সিদ্ধান্তটা নিবেন আমি কাকে রাখবো কি রাখবো না। সো উপস্থিত বুদ্ধিটা খুবই দরকার। সো এখানে আর টেকনিক্যাল স্কিলটা ভালো থাকবে এটাই ওরা ধরে অ্যাজিউম নেয়। করে নেওয়া হয় অ্যাজিউম করে নেয়। যেহেতু সিভিটা সর্টিং হয়েছে ওই এক্সাক্টলি। সো স্কিলস এর যেমন বেসে। ACC এর স্কিলে আমার কাছে মনে হয় যেমন আমি যখন এপ্লাই করেছি, যখন আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। কারণ আমি কনফিডেন্ট ছিলাম অ্যাবাউট মাই টেকনিক্যাল স্কিল। হুম। ওখানে টেকনিক্যাল স্কিল ছাড়া খুব একটা বেশি কথা হয়নি। সেকেন্ড ইন্টারভিউ যখন আমি ফেস করেছি টু দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ ইউনিলিভার বাংলাদেশ, তখন উনি আমাকে যে কোয়েশ্চেন গুলি করেছেন I was very fascinating to reply. আচ্ছা, সো আচ্ছা। উনি যেমন ইটস নট কানেক্টেড ডিরেক্টলি উইথ দ্য ট্যাক্স, রেদার উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন হোয়াট ইস দ্য আম চিপার ওয়ান রিগার্ডিং দ্য ডেব্ট অর ইকুইটি ফাইন্যান্স ইফ ইউ আচ্ছা, চুজ আচ্ছা। এনি। সো তখন আমি ওটা উনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে রিপ্লাই দিয়েছিলাম। আচ্ছা, ডিডন্ট বাই দ্যা চুজ। ওয়ে এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করি কজ তুমি হুম, যেহেতু এটা একটা ফাইন্যান্সের কোশ্চেন ছিল যে এক্সাক্টলি। ওয়েদার ডেট ফাইন্যান্স না ইকুইটি ফাইন্যান্স ইটস চিপার। তুমি ১ম এ বলেছিলা যে পাবলিক ইউনিভার্সিটি তোমার ফ্যামিলির একটা ইয়ে ছিল কনোটেশন টুয়ার্ডস পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে। কিন্তু তুমি নিজেই রিসার্চ করে এইচসিসি এ পড়তে আসছো। বাট আই হ্যাপেন টু নো তুমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করা, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইচসিসিএ করার পরে তুমি কিভাবে সেই পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে মাস্টার্স করলা? মানে হোয়াট ইস দ্য স্টোরি? আমি এটা আসছি। হ্যাঁ, আ কারণ ফাইন্যান্সে তুমি মাস্টার্স ফাইন্যান্স করেছো হ্যাঁ, যে কারণে পরবর্তীতে হ্যাঁ, আমি ওই টপিকসটাতে আসছি। সো ইন দ্য মিনটাইম আমি যে ইন্টারভিউ কোয়েশ্চেন হ্যাঁ। নিয়ে কথা বলছিলাম, তখন উনি বলেছিল
যে debt finance cheaper না equity finance হুম, cheaper? হুম, হুম। There was a no straightforward answer. Right. So he understand the maturity of answer হ্যাঁ। from me. So তখন আমি বললাম যে debt finance আর equity finance কোনটা cheaper depends on capital structure, weighted তারপর average ট্যাক্স cost of রেটস অনেক capital, কিছুর tax উপর। rate, হ্যাঁ, হ্যাঁ, multiple হ্যাঁ, জিনিস। হ্যাঁ। And he was হুম, convinced. হুম। And he was convinced about my answer. Secondly, উনি আরেকটা কোয়েশ্চেন আমাকে করলো, if we have to, Unilever has to apply in NBR for reduction of supplementary duty in soap, then what are the 2-3 key large points you can convince to the NBR আচ্ছা, for আচ্ছা। as a budget proposal? So ওখানে আমি ডিফারেন্ট কিছু ডিসকাশন নিয়ে আসছিলাম, যেটা ইজ নট ট্রেডিশনাল, লাইক সাপ্লিমেন্টারি ডিউটি ইজ নট ফর ইটস নট এ লাক্সারি গুডস। হ্যাঁ, এগুলি কিন্তু আপনার ট্রেডিশনাল ডিসকাশন। আনসার, হ্যাঁ। সো ট্রেডিশনাল আনসার আমি ওইভাবে না গিয়ে আমি একটু ডিফারেন্টলি আনসার দেওয়ার ট্রাই করছিলাম। সো ইন্টারভিউটা নিয়ে যেটা আমি বলছি, সো ইফ ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, ইউ হ্যাভ টু গিভ ইউর আনসার ইন এ ডিফারেন্ট ওয়ে মানে think outside of of the the box box. and answer in a So accordingly. that's create the differentiation between other interviewers. ইন্টারভিউ Right. যারা দিচ্ছে। সো ওইটা খুব ইম্পোর্টেন্ট এবং টেকনিক্যাল স্কিল নিয়ে দে আর কনফিডেন্ট। বাকিটা হচ্ছে আপনি কিভাবে আপনি মেসেজটা ল্যান্ডিং করছেন মানে তোমার এবং কোন জায়গা থেকে কমিউনিকেশন এক্সট্রা। স্কিলস এন্ড সো অন। রাইট, ওকে, ভেরি গুড। সো ইটস ইন্সপায়ারিং স্টোরি যে তুমি কিভাবে মাল্টিন্যাশনালের ইন্টারভিউটাকে ক্র্যাক করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর কামিং, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। উইল সামটাইম কল ইউ অ্যাগেইন অ্যান্ড হোপফুলি তোমার এই ইন্সপায়ারিং স্টোরিটা ইয়াংদেরকে একটা গাইডলাইন দিবে। সো আমরা যেটা একটু র্যাপ আপ করি, সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট, ইউ হ্যাভ টু সেট গোল, ওয়ার্ক হার্ড and it will pay off at the end of it. Definitely it will be rewarding. And right, okay, নিজের রিসার্চ নিজের করতে হবে, কে কি বললো এটা মাথায় Yeah, নেওয়া যাবে your না। career you have to shape it. Shape, এবং কে কি বললো You have এটা to own মাথায় it, নেওয়া in fact. যাবে না। রাইট, সো Exactly. সে চেনেই না এরকম একটা জিনিস তুমি পড়ে আজকে সাকসেসফুল। রাইট, সো Yeah. এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর কামিং, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। উইল সামটাইম কল ইউ অ্যাগেইন অ্যান্ড হোপফুলি তোমার এই ইন্সপায়ারিং স্টোরিটা ইয়াংদেরকে একটা গাইডলাইন দিবে যারা ফাস্টার ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, স্টুডেন্ট লাইফে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিতে চায়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কর্পোরেট নেটওয়ার্কিং করতে চায়, তাদের জন্য আসলে এইচসিসি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. থ্যাংক ইউ।